সাহিত্যে বিজ্ঞান, বিজ্ঞান ভিত্তিক সাহিত্য এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আজকাল একটা বিজ্ঞান ভিত্তিক লেখা বা সায়েন্স ফিকশন এসবও বিশেষভাবে লেখা হচ্ছে। কিন্তু আমার নিজের একটা ধারণা যে সাহিত্য বিজ্ঞান ভিত্তিক না হলে সেটা সার্থক হয় না। আচ্ছা সত্যজিৎ, এই বিষয়ে আপনার কি মনে হয়? হ্যাঁ, একটা তো গেল যাকে কল্প বিজ্ঞানের গল্প বলা হয়, যেটা সায়েন্স ফিকশনই বলুন বা সায়েন্স ফ্যান্টাসি বলুন, সেটা তো একটা আলাদা জাতের মধ্যেই পড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সাধারণ গল্পে আপনি যদি মানুষদের কথা লেখেন বা সেখানে তো একটা বিজ্ঞানের একটা দিক তো সবসময় এসে যাচ্ছে, যেটা মনস্তত্ত্ব বলা যেতে পারে। যে মানুষের মন, বিশেষ করে আমার ছবি টবিতে, আমার গল্প টল্পতে সবসময় মানুষের মন একটা বড় ভূমিকা গ্রহণ করে। মানুষের সম্পর্ক, তাদের ব্যবহারের কথাবার্তা, ব্যবহার, সবকিছুর মধ্যে যে একটা আমরা সত্য যেটাকে বলা যাবে, যে ট্রুথটার দিকে আমরা যেতে চেষ্টা করি। সত্য বিজ্ঞানসম্মত হবেই। দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা বা মানুষ চেনা জানা, এমনকি দেশ বিদেশ সম্বন্ধেও যে সমস্ত কথা লেখা হয়, বা শহর সম্বন্ধে, বা আরেকটা দিক যে মানুষের বিভিন্ন স্তরের মানুষ সম্পর্কে যে লেখা, গ্রাম সম্বন্ধে লেখা, সবসময় একটা বিজ্ঞানের দিক সেরকম ভাবে দেখতে গেলে তো সেটা থেকে যাবেই। যেটা প্রথম কথা যেটা বলেন যে মনস্তত্ত্বের দিকটা তো থাকবেই, সেটা তো একটা বড় ব্যাপার। আর সেখানে সেই বিজ্ঞানটা নিয়ে পড়াশোনা না করা থাকলেও চলে। মানুষের অবজারভেশনের ওপরই, মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা, সত্যটাকে চিনে নেওয়া, এই ক্ষমতাটা তো সাহিত্যিকে থাকতেই হবে। না, আপনি একটা কথা বলি, আপনি যে অবজারভেশনের কথা বললেন সেটা কিন্তু একটা সায়েন্টিফিক মেথড, বিজ্ঞানেরই একটা সেটা মেথড। তো হ্যাঁ, মেথড বটে, বিজ্ঞানটাই থাকছে আর কি ওর মধ্যে। থাকছে, কিন্তু সেটা সম্বন্ধে আমরা যে সবসময় খুব সচেতন তা না। হ্যাঁ, ঠিক। সেটাকে আলাদা করে একটা বিজ্ঞান নাম দিয়ে তাই নিয়ে বই লেখা, তাও হয়। ভাষা নিয়েই হয়, ভাষারই বিজ্ঞান রয়েছে। মানুষের কথাবার্তা, বিভিন্ন স্তরের মানুষের, বিভিন্ন জাতের মানুষের, বিভিন্ন অবস্থার মানুষের বা বিভিন্ন ক্লাসের মানুষের, তাদের কথাবার্তার মধ্যে যে তফাৎ রয়েছে, সেটাও তো আজকাল বিজ্ঞানের মধ্যেই পড়ে গেছে, লিঙ্গুইস্টিক্স এর মধ্যে চলে যায়। কাজে সেরকম ধরতে গেলে আপনার গল্পের যে কোনো উপাদানকেই সেটাকে একটা দিক, তার মধ্যে বৈজ্ঞানিক দিক, সেটা দেখিয়ে দেওয়া যেতে পারে। এবং সেটার প্রতি যদি আমরা সেটার প্রতি আমাদের আনুগত্য বা সেটাকে মেনে চলা, বা সেটা যাতে ভুল না হয়, সেখানে ত্রুটি না থাকে, সেই দিকে লক্ষ্য রাখা মানেই বিজ্ঞানটাকে বাঁচিয়ে চলা বা বিজ্ঞানটাকে যথার্থ। মনে হয় যে লেখকদের তাহলে কিছু, সব লেখকেরই বিজ্ঞান সচেতন হওয়া দরকার, বা কি বলেন, বা বস্তু জ্ঞান বা যেগুলো প্রয়োজন, যে আজকের পৃথিবীটাকে ঠিক মতো আমরা যদি বিজ্ঞানসম্মত না জানি, তাহলে এমনি যারা বিজ্ঞান ভিত্তিক লেখক নন বা বিজ্ঞান সাহিত্য সৃষ্টি যারা করছেন না, তারাও বোধহয় সার্থক মোটামুটি ভাবে তো সেটা তো বলতেই হবে। তবে তার মানে এই নয় যে বিজ্ঞানের যে একেবারে সব আধুনিকতম যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা বা চর্চা হচ্ছে সেই সম্বন্ধেও যে জানতে হবে, সেটা না হলেও হয়তো চলে। কেন, সে তো আজকাল তো সব সায়েন্সই, ধরুন অ্যাস্ট্রোনমি বলুন, বায়োলজি বলুন, মাইক্রোবায়োলজি বলুন, এই বলুন, সব এমন ভাবে বেড়ে যাচ্ছে, এমন ভাবে তার পরিধিটা বেড়ে যাচ্ছে, এবং সেটা নিয়ে এত গভীরভাবে আলোচনা হচ্ছে যে তার হদিশ রাখা সকলের পক্ষে, সকল সাহিত্যিকের পক্ষে। সকল সাহিত্যিক আপনি বলছেন, ধরুন আজকে অন্য একটা বিষয়ের বিজ্ঞানী, তার পক্ষে অন্য একটা বিষয়ের বিজ্ঞানে কি ধরনের গবেষণা হচ্ছে সেই খোঁজ খবর রাখা খুব মুশকিল, খুবই মুশকিল, এত স্পেসিফিক এবং এত বিস্তৃত হয়ে যাচ্ছে, ভয়ানক বিস্তৃত হয়ে যাচ্ছে। আমি বলছি সাধারণভাবে মোটামুটি তো আমাদের থাকা উচিত, এবং না থাকলেও চলে না। তো খবরের কাগজ পড়লেও অনেকে জানতে পারে, যে যারা খবরের কাগজ পড়ে সেগুলো জানে। তার জন্য যে মোটা বই পড়তে হবে সবসময়, বা সবচেয়ে একেবারে লেটেস্ট পত্রিকাগুলো পড়তে হবে, এমনও কথা নেই। কাজে মোটামুটি ভাবে শিক্ষিত যে মানুষ বা যাদের আমরা সাহিত্যিক বলবো, তাদের হয় জানা উচিত, না হয় তারা জানে, অনেক ক্ষেত্রেই জানে। আর যদি না জানে, তারা জানলে তাদের লেখা আরো সমৃদ্ধ হবে। আচ্ছা, এবারে একটু কল্প বিজ্ঞানের ব্যাপারে আসা যাক। এই প্রসঙ্গে আপনি শঙ্করবাবু কিছু বলার আগে আমি একটু একটা কথা বলি। একটু আগে সত্যজিৎবাবু বললেন যে সায়েন্স ফিকশন বা সায়েন্স ফ্যান্টাসি দুটোকেই কল্প বিজ্ঞানের গল্প বললেন, যেটা এখন বলা হয় আর কি। কিন্তু এই দুটোর মধ্যেও তারা তফাৎ করা হয়ে থাকে, সায়েন্স ফিকশন যেটা অনেক বেশি, এটা আপনি একটু যদি বুঝিয়ে বলার মধ্যে, এটা হচ্ছে কি, এক ধরনের গল্প, যেমন আমি উদাহরণ দিচ্ছি, যদি একটা গল্প লিখতে হয় যে মানুষ, যেমন বহুকাল আগে জুল ভার্ন লিখেছেন জার্নি টু দ্য মুন বা ইত্যাদি ইত্যাদি, চাঁদে যাওয়া নিয়ে বা অন্য কোনো গ্রহে যাওয়া নিয়ে মানুষে যাচ্ছে, যদি একটা গল্প লিখতে হয়, তাহলে স্বভাবতই
আমরা ফিল্মেও এটা দেখেছি, 2001 ছবির কথা আমার মনে পড়ছে, বিশেষ করে স্পেস অডিসি, যে তাতে যে সমস্ত বিজ্ঞানের তথ্য থাকবে সেগুলো একজন বৈজ্ঞানিকও নিশ্চয়ই, যাতে তার চোখে ভুল না থাকে বা যা তার কাছে ভুল না থাকে সেটা করতেই হবে। যেখানে মানুষে কি করছে না করছে সেটা আজকাল সকলেরই জানা, বা কোন জিনিসটা সম্ভাব্য বা কোন জিনিসটা সম্ভব নয় সেটা সকলেরই জানা। কাজেই সেই বিষয় লিখতে গেলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেই হবে এবং বিজ্ঞানটা যথাযথ হতে হবে, তাতে বৈজ্ঞানিক তথ্যগুলোতে কোনো ভুল থাকলে চলবে না। কিন্তু আবার আরেক ধরনের গল্প হয়, যেমন আমি লিখেছিলাম, যেটা একবার ছবি হওয়ার কথা হয়েছিল কিন্তু হয়নি, যাই হোক, এলিয়েন বলে একটা চিত্রনাট্য আমি লিখেছিলাম, যাতে ব্যাপারটা ছিল অন্য গ্রহ থেকে একটি প্রাণী পৃথিবীতে আসছে। এখন তার যে মহাকাশ যান বা তার যে বিজ্ঞান বা তার যে টেকনোলজি, সেটা সম্বন্ধে তো মানুষে এখনো কেউ জানে না। আর সেখানে আমাকে অনেকখানি কল্পনার আশ্রয় নিতে হয়েছে, এবং সেখানে কেউ যাচাই করে দেখতে যাবে না এটা হয় কি না হয়, কেন কি যে হয় না হয় সে আমরা এখনো জানি না। অন্য গ্রহ, যে গ্রহ আমাদের চেয়ে অনেক বেশি টেকনোলজিক্যালি এগিয়ে রয়েছে, তারা যে কোথায় পৌঁছেছে, তাদের পক্ষে কি সম্ভব না সম্ভব সেটা আমরা জানি না। খালি সেখানে অনেকটা কল্পনার আশ্রয় আমরা নিতে পারি। সেখানে আমরা কাব্যের জগতে চলে যেতে পারি, আমরা দর্শনের জগতে চলে যেতে পারি, কিন্তু মানুষ যখন কিছু করছে, দেখানো হচ্ছে, বা এমনকি যদি আজ থেকে 50 বছর পরে সে কি করছে তাও দেখানো হয়, তাহলেও আজকের দিনে যে টেকনোলজি যে অবস্থায় রয়েছে সেটার কথা চিন্তা করে আমাদের এগোতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমার সত্যজিৎ বাবুর লেখাই মনে পড়ছে একটা, বেশ কিছুদিন আগে উনি সায়েন্স ফিকশন বা সায়েন্স ফ্যান্টাসি সম্বন্ধে এক জায়গায় লিখেছিলেন, যে আপনি আপনার লেখায় পড়েছি, তাতে আপনি H.G. ওয়েলসের লেখার তুলনা করতে গিয়ে বলেছিলেন যে টাইম মেশিনে উনি বর্ণনা দিচ্ছেন, বোতাম টিপলেন চলে গেলাম। এখন ধরুন এইভাবে আপনি যে এলিয়েন ছবির কথা বললেন, সেখানেও একটা বিশ্বাসযোগ্যতা আনার জন্য যেটুকু বিজ্ঞান আনা দরকার সেটা তো আনতেই হবে। তা তো আনতেই হবে, তা তো আনতেই হবে, কেননা এমন তো কিছু হতে পারে না যে একেবারে পৃথিবীর সঙ্গে কোনো যোগ নেই এরকম গ্রহ বা এরকম প্রাণী কল্পনা করা কঠিন। কেননা কতগুলো খুব বেসিক লেভেলে অ্যামিনো অ্যাসিড বলুন যার থেকে প্রাণ সৃষ্টি হচ্ছে, সেটা তো দেখা যাচ্ছে সব জায়গায় এক। প্রথমত পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে এক, এবং এখনো যেটা করা হয়, যেটা অনুমান করা হয়, যে অন্য গ্রহে যদি কোনো প্রাণী থাকেও তাহলেও তাদের প্রাণের মৌল উপাদানটা বোধহয় একই হবে। আচ্ছা, একটা কথা এই সম্বন্ধে আমি বলি যে মানে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে কল্পনা, মানে সাহিত্যিকের কল্পনা নিশ্চয়ই মানে বিজ্ঞানীর কল্পনাকে ছাপিয়ে যে গেছে। কারণ জুলে ভার্নের কল্পনা যেখানে গিয়েছিল তৎকালীন বিজ্ঞানীদের কল্পনা সেখানে পৌঁছয়নি। কিন্তু অনেক ক্ষেত্রে বোধহয় আমার মনে হয় মানে যারা বিজ্ঞান ভিত্তিক লেখক, যে বিজ্ঞান সাহিত্যিক, তাদের বোধহয় বৈজ্ঞানিকের অনুসরণ করেছেন, এরকম তো হয়েছে অনেক, তাই না? তাদের বৈজ্ঞানিকরা অনুসরণ করেছেন। এখন এটা তো বটেই, সত্যি কথাই যে আজকাল যারা বড় নাম করা যারা বিজ্ঞান ভিত্তিক গল্প লেখক, তাদের মধ্যে অনেকে কিন্তু নিজেও বৈজ্ঞানিক। যেমন আর্থার ক্লার্কের উদাহরণ রয়েছে, এবং আর্থার ক্লার্ক তো এই যে এখন যে ইনস্যাট যে স্যাটেলাইট ব্যবহার করা হচ্ছে, সেটা 30 বছর আগে তার গল্পে সে তার ভবিষ্যৎবাণী করে গেছিল। বা ধরুন অ্যাসিমভদের সময় 1940s এ প্রথম দিকে যখন অ্যাটম বোম সম্বন্ধে ম্যানহাটন প্রজেক্ট কেউ জানতোই না, সাধারণ লোক, তখন ওরা গল্পে এনেছেন। তখন সেই সময় যেসব সায়েন্স অ্যান্ড সায়েন্স ফিকশন যে পত্রিকাগুলো বেরোচ্ছে, তাতে এই ধরনের গল্প ছিল, যাতে অ্যাটম বোম ফেলা হচ্ছে বা এই ধরনের কনসেপ্ট। নিশ্চয়ই, সে তো দেখতে গেলে আপনি যদি 500 বছর পেছিয়ে যান বা 400 বছর পেছিয়ে যান, সেখানে লিওনার্দো দা ভিঞ্চি কি না করেছে বলুন। তিনি তো কত কি যে দেখিয়ে দিয়ে গেছেন তখনকার যুগে বসে, যখন বিজ্ঞানের যুগ সবে শুরু হচ্ছে বলা যেতে পারে, তখন বসে বসে সেই এরোপ্লেন, হেলিকপ্টার, হেনো তেনো, গ্রামোফোন, কি না তার কল্পনার মধ্যে এসছে। কাজেই মানুষের কল্পনা যে কত দূর যেতে পারে, এবং বিজ্ঞান তার পেছিয়ে থাকলেও ক্রমে চেষ্টা করে যে সেই কল্পনা, যদি সেটা তার মধ্যে যদি সম্ভাবনা এতটুকু থাকে, বা যেটা যদি টেকনোলজিক্যালি তার পসিবিলিটিটা সামান্যতম থাকে, তাহলে সেটা একদিন না একদিন গিয়ে সে ধরে ফেলবে এবং সেটা বাস্তবে পরিণত হয়ে যাবে। আমাদের তো পুরাণ কারদের কল্পনাও তো এরকম হয়েছে, যেমন আরে বাবা, সে তো আছেই। সে তো আমি শুনেছি যে সে তো আমাদের ইয়েই রয়েছে, কি বলে, শাস্ত্র, মানে ওই নিয়ে যেমন একটা শোনা যায়, খুবই সম্ভবত সত্যি, হিটলারদের ওয়ার অফিসে জার্মানিতে ওই মানে যুদ্ধ সংক্রান্ত কিছু পুঁথি ছিল, সংস্কৃত পুঁথি। জার্মানিতে তো বহু ইন্ডিওলজিস্ট আছে, বহু সংস্কৃত পণ্ডিত আছেন, এবং তার মধ্যে থেকে নাকি সেই প্রথম ওই যে ওদের সেই যে মিসাইলের ধারণা নাকি তার থেকেই আসে, এরকমও শোনা গেছে। আচ্ছা, এবারে একটু মানে আপনি আপনার
কথা একটু আমরা আসতে চাই, সেটা হলো এই যে আপনি এই বিজ্ঞান ভিত্তিক লেখা বা গল্প বিজ্ঞানমূলক যে কাহিনী বা উপন্যাস যা লিখছেন, আপনি এই লেখার মধ্যে আপনি কি করে গেলেন? আর না, এই প্রসঙ্গে সংক্ষেপে আমি একটু বলি। সেটা হচ্ছে ধরুন আমরা ধরুন 1920-1930-এর দশকে প্রেমেন্দ্র মিত্র বা অনেকে লিখেছেন বিজ্ঞান ভিত্তিক গল্প বা বিজ্ঞানের গল্প, বিজ্ঞানের গল্প, কিন্তু প্রফেসর শঙ্কুর মতো একটা বিজ্ঞানীর চরিত্র নিয়ে গল্প লেখা এবং গল্প বিজ্ঞানের সায়েন্স ফ্যান্টাসি, এটা একদম প্রথম আমরা পেলাম 60-এর দশকে। হ্যাঁ, এই ধরনের এই ধরনের একটা চরিত্র নিয়ে এটা একটা অসাধারণ চরিত্রকে আপনি ইন্ট্রোডিউস করলেন, তারপরে সেটা কি করে হলো সেটা একটু জানতে চাই। হলো মানে, আমার তো এমনি লেখার কোনো প্রশ্নই ছিল না। আমি তো কোনোদিন যে লিখবো বা সাহিত্যিক হবো বা গল্প ভাবতে হবে, আমাকে বসে লিখতে হবে, আমি কোনোদিন ভাবিনি। আমি বিজ্ঞাপনের অফিসে কাজ করতাম, তারপর সেটা ছেড়ে ফিল্মে ঢুকলাম, ফিল্মের কাজ করছি। তখন একদিন আমার বন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায় হঠাৎ বললেন যে সন্দেশটাকে আবার বের করলে কেমন হয়। তো সেটা মনে ধরলো ব্যাপারটা, এবং তার 6 মাসের মধ্যেই 1961-তে সন্দেশ আমরা আবার নতুন করে বার করি। সুভাষ এবং আমি সম্পাদক ছিলাম, এবং সন্দেশ বেরোনোর পর স্বভাবতই আমার মনে হলো যে এবার একটু লিখতেই হয়তো হবে, আর কিছু না হোক সন্দেশকে ফিড করার জন্য। তা প্রথম গল্পই কিন্তু আমার বলতে পারেন বিজ্ঞান ভিত্তিক গল্প, যদিও সেটা প্রফেসর শঙ্কুর গল্প না, সেটা হচ্ছে বঙ্কুবাবুর বন্ধু। এটা আমার জীবনে প্রথম বাংলা গল্প। এবং পরে এই গল্পটা, সেটা প্রসঙ্গে যদি আসা যায়, পরে আসা যাবে, সেটা হচ্ছে এই গল্পই ভিত্তি ছিল আমার পরে আমি যখন ফিল্মের চিত্রনাট্য করি। যাই হোক, বঙ্কুবাবুর বন্ধু লেখার পর আমি 2-একটা ভূতের গল্প, এই গল্প সেই গল্প লিখে তারপর আমার মনে হলো যে এই শঙ্কু ধরনের একটা চরিত্র, ডায়েরি ফর্মটার কথা মনে হলো যে এটা হতে পারে, এবং এটা বোধ হয় সাবকনসিয়াসলি আমার খানিকটা কাজ করেছিল হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি, আমার বাবার লেখা। সেটা আমার ভয়ানক একটি প্রিয় লেখা। সেটাতেই উনি কোনেন ডয়েলের লস্ট ওয়ার্ল্ড বা অজ্ঞাত জগৎকে নিয়ে একটু ঠাট্টা করেছিলেন। সেখানে বাবা যেগুলো তৈরি করেছিলেন একেবারে কাল্পনিক কিছু প্রাগৈতিহাসিক জানোয়ার, তাদের নাম ধাম স্বভাব চরিত্র সবই, তার সঙ্গে এমনি কোনো বই খুলে সেসব জানোয়ারকে পাওয়া যাবে না। এবং পুরোটাই মজা করার জন্য, পুরোটাই মজা করার জন্য, পুরোটাই ঠাট্টা করার জন্য, লেগ পুল করার জন্য বলা যেতে পারে। ওইটা নিয়ে একটা রসিকতা, রঙ্গরসিকতা। তা আমারও প্রথম যেটা শঙ্কু, যেটা বোমযাত্রীর ডায়েরি, তার মধ্যে এই মেজাজটা বর্তমান। এই মেজাজটা বর্তমান। শঙ্কু যদিও ডায়েরি লিখছে এবং আপাত দৃষ্টিতে তাকে সিরিয়াস বলে মনে হবে, কিন্তু তার প্রথম যে ইনভেনশন, যে নস্যাস্ত্র, স্নাফ গান, যে নস্যির বন্দুক, সেটা মারলে মানুষের কতবার যেন 56 বার হাঁচতে হবে, কি এই ধরনের কতগুলো ব্যাপার ছিল। তা সেইটি লেখার পরে কিন্তু ক্রমে ক্রমে শঙ্কু সিরিয়াস হয়ে গেছে। শঙ্কু সিরিয়াস হয়ে গেছে কেননা ওইটা লেখার পরে আমি ভীষণভাবে বিজ্ঞান সংক্রান্ত কাগজপত্র, বইপত্র পড়তে আরম্ভ করলাম, এবং আরো অন্যান্য বিজ্ঞান ভিত্তিক লেখা। তখন একটা ভীষণ নেশা চাপলো। অ্যাসিমভ বলুন, আর্থার ক্লার্ক বলুন, ব্র্যাডবেরি, তারপর থিওডোর স্ট্র্যাচিন ইত্যাদি বিদেশে যারা নামকরা লেখক, তাদের লেখাও ভীষণ পড়তে আরম্ভ করলাম। এবং তারপরে কতগুলো সায়েন্স ফিকশনের যে একবারে মূল প্রধান কতগুলো বিষয়বস্তু বা থিম বলুন যে আছে, সেইগুলো একটার পর একটা ধরে 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 আমি শঙ্কুর মধ্যে দিয়ে সেগুলো ব্যবহার করতে লাগলাম। সে ইনভিজিবিলিটি বলুন, বা লঞ্জিভিটির ব্যাপার বলুন, ব্রেনের ব্যাপার বলুন, বাইরের থেকে প্রাণী আসার ব্যাপার বলুন, বা এখান থেকে বাইরের কোনো গ্রহে যাওয়ার ব্যাপার বলুন, কতগুলো স্টেপল যাকে বলে, কতগুলো একেবারে মূল থিম সায়েন্স ফিকশনে রয়েছে, যেগুলো প্রত্যেক সায়েন্স ফিকশন লেখকই একবার না একবার ব্যবহার করেছেন। সেইগুলো, সেই থিমগুলো নিয়ে নিয়ে, আর কতগুলো জায়গা সম্বন্ধে তো আমাদের ভয়ানক ফ্যাসিনেশন থাকে, নিশ্চয়ই আপনারও আছে শঙ্করসন বাবু নিজের, যেমন ইজিপ্ট, আফ্রিকার কিছু অংশ, মরু অঞ্চল, এই ধরনের কতগুলো প্রাচীন সভ্যতা, কিন্তু তার মধ্যেও যে কতগুলো অদ্ভুত, আজকের দিনেও যেগুলো আমাদের কাছে খুব অবাক বলে, এমনকি পিরামিড তৈরির ব্যাপারটাই এত একটা অদ্ভুত জিনিস। এই সবগুলো প্রাচীন সভ্যতার প্রতি আমার একটা ভয়ানক টান রয়েছে। সেইগুলো আধুনিক আজকের দিনের একজন আধুনিক বুদ্ধিতে ব্যাখ্যা হয় না, এরকম অনেক জিনিস আছে, যেমন পিরামিডের জিনিস, পিরামিডের কনস্ট্রাকশন আজকাল তো ক্রমে ক্রমে আরো কত বেরোচ্ছে। আমি নিজে সম্প্রতি সন্দেশে একটা লিখেছি, সেই নাজকার লাইন সম্বন্ধে আপনারা আছেন কে জানেন কিনা জানি না, মানে ওই ইয়েতে আপনার দক্ষিণ আমেরিকায় নাজকা বলে একটি ছোট্ট জায়গা আছে পেরুর ওই দিকে, যেখানে সেই প্রথম বোধহয় বছর 40 এরোপ্লেন ওর ওপর দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলো জমিতে একেবারে
বিশাল বিস্তৃত সমস্ত জিওমেট্রিক নকশা, পাখি, মাকড়সা, জানোয়ার, এত বড় যে আপনি জমিতে বসে কিন্তু সেগুলো বুঝতেই পারবেন না। শুধু উপর থেকে একটা এলিভেশন থেকে অন্তত 500-600 ফুট 1000 ফুট উপরে উঠে গেলে দানিকেনের বইতে উল্লেখ আছে। এবং এই নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিকেও একজন জার্মান ভদ্রমহিলা সেখানে আজ 10 বছর ধরে থেকে সেটা বোঝার চেষ্টা করছেন কেন করা হয়েছে। দানিকেন সোজা বলে দিয়েছে এটা বাইরের কোনো স্পেসিফিক আসবার সুবিধা হবে বলে, ইত্যাদি ইত্যাদি। এখন এইগুলো নিয়ে এইগুলো প্রত্যেকটাই কিন্তু আমার গল্পে ক্রমে 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 শঙ্কুর সঙ্গে সঙ্গে অন্য চরিত্র এসছে, তার বন্ধু বান্ধব। এবং শঙ্কুর ধর্মটা হচ্ছে কি, শঙ্কু প্রথমে গিরিডিতেই থাকতো মোটামুটি, তারপর শঙ্কুকে, তারপর ফেলু যখন এলো চরিত্র, ফেলুকে আমি ভারতবর্ষের মধ্যেই মোটামুটি রেখে ভারতবর্ষের অনেকগুলো জায়গায় তার নানা রকম অ্যাডভেঞ্চারের কাহিনী বলতে লাগলাম, আর শঙ্কুকে সারা পৃথিবীতে চষে বেড়াতে লাগলাম। আমি এই সূত্রে একটু বলে নি, আপনি বলছিলেন যে শঙ্কু এখন অনেক বেশি সিরিয়াস। তাছাড়া আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আপনার গল্পে যেটা আগে ছিল না এখন ক্রমশ বেশি পাচ্ছি, ধরুন একটা ল্যাবরেটরি, একটা এক্সপেরিমেন্টে একটু ডিটেলস, এগুলো কিন্তু বেশি করে এখন আসছে, মানে আপনি আরো বেশি বিজ্ঞান নির্ভর হয়ে আরো বেশি করে বিজ্ঞানের ডিটেলস গুলোকে আনছেন। এটার জন্য আমাকে পড়াশোনাও করতে হচ্ছে একটু বেশি। আমি প্রথম যখন শঙ্কু আরম্ভ করি তখন আমার সে পড়াশোনার দৌড়টা অনেক কম ছিল। তারপর আমি কতগুলো পত্রিকা রাখতে আরম্ভ করি, বই টই ভালো পেলে আমি তৎক্ষণাৎ কিনি, সেগুলো পড়ি। এবং এখন তো একটা বই রাখলে তো চলে না, আবার 2 বছর 3 বছরের মধ্যে নতুন নতুন বেরোচ্ছে, এত দ্রুত অগ্রসর হচ্ছে, সে কল্পনার বাইরে এখন যা চলছে। কাজেই সেটাকে যথাসম্ভব তার সঙ্গে সঙ্গে পা মিলিয়ে চলার চেষ্টা করি, এবং তার মধ্যে যেগুলো শঙ্কুতে কাজে লাগানো যায় সেগুলো কাজে লাগিয়ে দিই। তবে শঙ্কুর মধ্যেও এবং ফেলুদাতেও এর আগেও আমি একটা জিনিস যেটা এনেছি সেটা একেবারে এখনো, সেটা কি বলবো, সেটা ওই সাইকোলজি, প্যারা সায়েন্সের পর্যায়ে এখনো যেটা রয়েছে, প্যারাসাইকোলজি বলুন, প্যারানর্মালের পর্যায়ে যেটা রয়েছে, সেটাতেও আমার কম উৎসাহ নেই, কম কৌতূহল নেই। এটা সময় আপনার নিজের মতামতকে একটু বলুন। আমার নিজের মতামত, আমি যাকে বলে আমার মনটা এ ব্যাপারে খোলা। আমি সব দিন, আমার বিশ্বাস যে এই ধরনের ঘটনা ঘটে, আমি নিজে দেখেছি, আমার পরিবারে ঘটেছে, প্রত্যক্ষ না হলেও আমার এত কাছের লোকের ঘটেছে যে তাকে প্রায় প্রত্যক্ষই বলা চলে, সেটা না মানবার কোনো কারণ নেই। এবং আমার একটা ধারণা রয়েছে যে এইগুলো বছর 30-40-এর মধ্যে সব বিজ্ঞানের আওতার মধ্যে এসে যাবে। এগুলো এখনো সেই কারণটা হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সেটা তার পার্টিকেল ফিজিক্সের মধ্যেই হোক, যার মধ্যেই হোক, একটা এসে যাবে। এবং আমরা জানি অনেক বিজ্ঞানী এখন এই বিষয়ে কাজও করছেন, অনেক জায়গায় সোভিয়েতরা সে কাজ হচ্ছে, বিশেষভাবে কাজ হচ্ছে এই যে কেরলিয়ান ফটোগ্রাফি। আচ্ছা, একটা কথা এবার বলি, আমরা শুনছিলাম প্রফেসর শঙ্কুর ব্যাপারটা নিয়ে। আমার মনে হয় একটা দিকে যদি এবার আসি আমরা, এই ধরুন সায়েন্স ফিকশন বা সায়েন্স ফ্যান্টাসি লেখার একটা তাগিদ, যেটা এটা লেখার দরকারটা বেশি করে আছে কিনা বা প্রয়োজনটা কোথায়, এটা নিয়ে কিছু বলুন। প্রয়োজন মানে এর ফলে কোন, আজকে একটা বড় কথা যে বিজ্ঞানের লেখালেখি, বিজ্ঞান কমিউনিকেশন, একটা লোককে জানানো, বিজ্ঞানের সত্যগুলোকে জানানো, সেটা সায়েন্স ফিকশনের মধ্যে দিয়েও হচ্ছে, সায়েন্স ফ্যান্টাসি বা বিজ্ঞান ভিত্তিক গল্পের মধ্যে দিয়েও হচ্ছে। লোকের মনে একটা বিজ্ঞানের আগ্রহ জন্মানো, একটা চেতনা, এই বিজ্ঞান কাহিনীর মধ্য দিয়ে এটা কি সম্ভব? কতখানি সম্ভব মানে কি, ধরুন যদি আমার গল্প যদি লোকের ভালো না লাগতো, বা যাদের জন্য লেখা কিশোর যদি কিশোরীতে যদি ভালো না লাগতো, তাহলে হয়তো আমি ওটা নিয়ে আর লেখার উৎসাহ পেতাম না। এরকম কি জানতে পেরেছেন যে আপনার এই লেখার প্রেরণায় সে হয়তো বিজ্ঞান চর্চায় নেমেছে? এরকম তো হতে পারে। এটা কিন্তু আর্থার, আমি এই প্রসঙ্গে একটু বলে নিই, আর্থার সি ক্লার্ক যখন কলিঙ্গ পুরস্কার নিতে এসেছিলেন, উনি কিন্তু একবার বলেছিলেন এই কথা যে আমরা হিসেব রাখিনি যে সায়েন্স ফিকশন পড়ে কত লোক বৈজ্ঞানিক প্রফেশনকে বেছে নিয়েছে, পেশাকে, বিজ্ঞানকে ভালোবেসেছে। এটা আপনি মনে করেন এটাও একটা দিক আছে এটার? দেখুন, সায়েন্স ফিকশন পড়ে আমি অন্তত সায়েন্স ফিকশন লেখায় নেমেছি, আমার একটা তো উপকার হয়েছে। সেই প্রেরণাটা তো আমি পেয়েছি এবং সেটা লিখছি, এবং তার ফলে আরো 5 জন যে সেরকম কোনো প্রেরণা পাবে না, সেটা সবসময় যে লেখার বা সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে প্রকাশ পাবে তা নাও হতে পারে। সে নিজে সে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারে। তার যদি জিনিসটা সম্বন্ধে একটা যথেষ্ট আগ্রহ জাগে, তাহলে সে সেটা নিয়ে আরো চর্চা করতে চাইবে না কেন? সে তো শুধু আমার গল্প পড়ে সব জানবে না, তাকে সেটা যদি তেমনই যদি কৌতূহল বা আগ্রহ হয়, তাহলে তাকে নিজের থেকে চার করে আরো 5 রকম জিনিস পড়তে হবে। শেষকালে সেটা সে একাডেমিক ডিসিপ্লিনের মধ্যে নিয়ে নিতে পারে। কেননা টেক্সট বই হয়তো কিশোরীদের পড়বার আগ্রহ তত নাও থাকতে পারে, কিন্তু তারা প্রথম জানছে গল্পের মধ্যে দিয়ে, এবং সেখানে গল্পটা খুব বড়, কিন্তু গল্পের প্লট অত্যন্ত বড় জিনিস, এবং তার সঙ্গে সেটা তথ্য ভারাক্রান্ত না হয়ে পড়ে কখনো মনে হবে না যে আমি এইসব তথ্যগুলো পরিবেশন করবার জন্য আমি গল্পটা লিখছি। প্রধান হচ্ছে গল্পের রস,
এবং তার সঙ্গে সঙ্গে তার মারফত সে কতগুলো জিনিস জেনে যাচ্ছে, কতগুলো দিকে তার উৎসাহ জাগ্রত হচ্ছে, তারপর সেটা সে পরে কাজে লাগাতে পারে। আচ্ছা, এছাড়া আপনি মনে করেন না, ধরুন যে আজকে যে ভবিষ্যৎকে আমরা জানি না চিনি না, মানে সায়েন্স ফিকশনের একটা খুব বড় লেখক, বেশিরভাগই লেখকই ফিউচারোলজির দিকটা নিয়ে চর্চা করেন, ভবিষ্যতে কি হতে পারে না পারে। তো সেটা একটা, ধরুন আজকে রকেট যখন ছিল না, রকেটের কথা পড়েছি, একটা মন তৈরি হয়েছে, বা অ্যাটম বোম ছিল না, অ্যাটম বোমের কথা পড়েছি, মন তৈরি হয়েছে। আজকেও 2000 সালে কিংবা 2020 সালে কি হতে পারে পৃথিবীর চেহারা, তা নিয়ে যখন সায়েন্স মানে বিজ্ঞান গল্পকাররা বলছেন, আমরা একটা ধারণা নিচ্ছি তার থেকে। তো এটা আমাদের একটা সাহায্য করবে না অনাগত ভবিষ্যতের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে একটা প্রস্তুতি? আমরা তো আর সেই ভবিষ্যতের সময় থাকবো না। সে এই জেনারেশনটা, তখন তো জেনারেশন তো বদলে 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 যাচ্ছে নিশ্চয়ই আখেরে না, কিন্তু আপনার যারা পাঠক তারা তো মূলত কিশোর কিশোরী, হ্যাঁ, তা তো বটেই, তারা একদিন বড় হবেই হবে। তাদের কল্পনার মধ্যে যেটা রয়ে গেল, পরে হয়তো সেইটে একটা বাস্তব রূপ নিতেও পারে, সেটা নিতেও পারে, কিছুই আসলে না। তবে আমরা তো নিজেদের অত বড় বলে মনে করি না। যারা সত্যি করে বড় বড় লেখক, আসিমভ বা ক্লার্ক, তাদের যে বিজ্ঞানের ভিত্তিটা রয়েছে সেটা তো আমাদের নেই। কাজে আমাদের অনেকটা নির্ভর করতে হয় কল্পনার ওপর, এবং কল্পনা এবং প্লট এবং গল্পের মজাটার ওপর। তার সঙ্গে সঙ্গে যতটুকু পারি সেটা খুব একটা অ্যাবসার্ড যাতে কিছু না হয়, বা সেটা অবিশ্বাস্য বা অবাস্তব না হয়, তার জন্য আমাদের খানিকটা পড়াশোনা করে নিতে হয়। আচ্ছা, এবার একটু আমরা বিজ্ঞান ভিত্তিক ছবির প্রসঙ্গে আসি। মানে বিজ্ঞান ভিত্তিক কাহিনীর ওপরেই তো ছবিগুলো দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি এখন তো বিদেশি প্রচুর অনেক ছবি আসছে, তার অধিকাংশই বিজ্ঞান ভিত্তিক দেখা যাচ্ছে। এবং এই বিষয়ে সত্যজিৎ বাবু নিজেও একসময় বলেছিলেন, কিছুদিন আগে আমার মনে পড়ছে, উনি বলেছিলেন যে ওনারও একটা পরিকল্পনা আছে এই ধরনের সায়েন্স ফিকশন ফিল্ম করার, সায়েন্স ফ্যান্টাসি ফিল্ম, এবং সেটা হয়তো ঠিক ওই স্পেস ওডিসি ধরনের অত বড়, অত চমকদার না হলেও ওনার মনে একটা পরিকল্পনা আছে। তা আমরা এই ব্যাপারটা নিয়ে আপনি এখন কি ভাবছেন? হ্যাঁ, ওটা পরিকল্পনা আজকের না, ওটা আমার চিত্রনাট্য লেখা হয় 1967-তে, 15 বছর আগে। ওটা ইনফ্যাক্ট আমি একবার লন্ডন গিয়েছিলাম, তখন স্ট্যানলি কিউব্রিক স্পেস অডিসি তুলছেন। আর্থার ক্লার্কের সঙ্গে আমার আলাপ হয়। তার আগেই বঙ্কুবাবুর বন্ধুর ওপর ভিত্তি করে একটা ওই গপ্প না, কিন্তু ওই বাইরে থেকে স্পেসশিপ আসার ব্যাপারটা রয়েছে, একটা আমার আইডিয়া, আমার কল্পনা একটা মাথায় ছিল, পরিকল্পনা। তা আমি আর্থার ক্লার্ককে বললো যে বাহ, একটু বেশ লাগছে, তুমি গিয়ে লেখো। তারপর আমি কলকাতায় ফিরে এসে আমি পুরো চিত্রনাট্য লিখেছিলাম। সেটা অনেক দূর এগিয়েছিল, কলাম্বিয়া কোম্পানি সেটা, আমি হলিউডে কাটিয়েছিলাম 6 সপ্তাহ। তবে আমার হয়ে যিনি মধ্যস্থতা করছিলেন তার কতগুলো গোলমালের ফলে শেষ পর্যন্ত ছবিটা হয়নি। কিন্তু তার বহু আইডিয়া, কলাম্বিয়া কোম্পানি ছবিটি করবে বলে আমার চিত্রনাট্যের বহু সাইক্লোস্টাইল মিমিওগ্রাফড কপি অন্তত 100 খানেক সেই ওদের আপিসে ছিল। তার মধ্যে থেকে 4 আনা 5 আনা 10 আনা করে আইডিয়া 2টি ছবিতে লেগে গেছে। এক হচ্ছে ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড, আর একটি সেই স্পিলবার্গেরই নতুন একটি ছবি হয়েছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলে, ইটি নাম দিয়ে ছবি হয়েছে। এখন এমন অবস্থায় এসছে যে আমার এলিয়েন আর করা সম্ভব না, করলে বলবে যে আমি ওর থেকে নিয়েছি, কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। এই ঘটনাটা আমাদের একদমই জানা ছিল না। এই ছবিটাকে আপনি ইংরেজিতে করবেন ভেবেছিলেন? না, ওটা বাইলিঙ্গুয়াল ছবি ছিল। আমার একেবারে বাংলাদেশের গল্প, একটি গ্রামে একটি পদ্ম পুকুরে এসে একটি স্পেসশিপ ঝপাং করে পড়ে, তার মধ্যে একটি মাত্র এলিয়েন চরিত্র রয়েছে। সে বোধহয় মেশিনটা বিকল হয়েছে এবং চরিত্রটিও বোধহয় একটুখানি বিকল, কিন্তু পরদিন তার একটা পোর্ট হোলের মধ্যে দিয়ে ভোরে যখন সূর্যটা ওঠে, এটা মাঝরাত্রে ঘটনাটা ঘটে, এবং যেই পড়লো জলের মধ্যে অমনি দেখা যায় চোখের সামনে যে সমস্ত পদ্মগুলো ফুটে উঠলো। ইটস এ বেনেভোলেন্ট ফোর্স, এইটা বোঝা যাচ্ছে। কিন্তু তারপরে সেই পোর্ট হোলের মধ্যে দিয়ে সূর্যের আলো এসে এই এলিয়েন ক্রিচারটির, এই প্রাণীটির গায়ে পড়াতে সে আবার সজীব হয়ে উঠলো, সূর্যের আলোতে তার প্রাণ পেল। এবং তারপর সে রাত্রেবেলা মাঝে মাঝে বেরিয়ে আসে, এবং তাকে ঘিরে নানা রকম প্রতিক্রিয়া। গ্রামের চাষাভুষও আছে, একটি জার্নালিস্ট ছেলে আসছে, সে গ্রাম সম্বন্ধে একটা সমীক্ষা করতে এসেছে, তার স্ত্রী আছে বা নতুন বিয়ে হয়েছে, সে মেয়েটি আবার গ্রামের মেয়েদের ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে নানা রকম রিসার্চ করছে। সে দুজনেই এখন রিসার্চ করে। একটি মারোয়ারি আছেন, তিনি একটি ড্রাউট এরিয়া, ওটা সে একজন আমেরিকানকে দিয়ে খুব একটা আধুনিক একটা ড্রাউট, মানে সে একটা ড্রিলিং মেশিন বসিয়েছে সে জলের জন্য। এখন মজা হচ্ছে কি, সেই পুকুরের ওপর দিয়ে সেই স্পেসশিপটির একটি চূড়ো বেরিয়ে রয়েছে, সোনালী রং তার।
যে মারওয়াড়িটি মনে করেন এটি একটি মন্দির, এই ব্লাস্টিং হয়েছে তার জন্য ভেতর থেকে বেরোচ্ছে, অর্থাৎ জল এর থেকে তুলে বার করে নিয়ে মন্দির থেকে সে আবার প্রতিষ্ঠা করে, এই ধরনের সব ব্যাপার। একমাত্র আমাদের বাঙালি জার্নালিস্টের সন্দেহ হয় কেন কতগুলো ঘটনা ঘটছে, কত ভালো এই যে ক্রিচারটি বেরিয়ে আসে, এই যে প্রাণীটি, সে অতি একটি ক্ষুদ্র, দেখলে মনে হবে একটি মানে দুর্ভিক্ষে না খেতে পাওয়া একটি বাচ্চা ছেলে বুঝি এইরকম, এবং তার চোখ নেই, সকেটস আছে এবং তার মধ্যে নানা রকম দৃষ্টি আছে, সে এক্স রে ভিশন আছে, সে মাইক্রোস্কোপিক ভিশন আছে, টেলিস্কোপিক ভিশন আছে, তার এক একটা রং, রশ্মির রং আলাদা, এমনকি সে মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারে। বৃদ্ধতম যে গ্রামের যে অধিবাসী সে মারা যাচ্ছে, তার শ্মশানে একটি দৃশ্য আছে, এরকম অনেক ব্যাপার আছে জানেন, খুব মজার। আলটিমেটলি সে আমেরিকানটিকে গিয়ে সে আমাদের বাঙালি জার্নালিস্ট বলে যে আমার মনে হচ্ছে এখানে স্পেসশিপ একটা রয়েছে। ওই তো মাথা খারাপ, এই পোড়া দেশে স্পেসশিপ আসতে যাবে কেন, আমাদের এত বড় বড় সব শহর রয়েছে পশ্চিমে, এখানে সে কি করছে, তার কি দরকারটা কি? আর তারপর শেষে যখন নিজেরও সন্দেহ হয়, সে বন্দুক টন্দুক নিয়ে একটা ব্যাপার করতে যায়, কিন্তু তার আগে আমাদের যে এলিয়েন যে ক্রিচারটি, যে প্রাণীটি, সে এসেছিল কিছু স্পেসিমেন সংগ্রহ করতে, দুটো ব্যাঙ, একটা সাপ, কিছু গাছ, কিছু ফুল এবং একটি খুব গরিব ছেলে হাবা বলে, সে একটি অরফান ছেলে, সে ভিক্ষে করে বেড়ায়, তাকেও নিয়ে যাচ্ছে কেন সে ধরে ফেলেছে যে এর এখানে কোনো ভবিষ্যৎ নেই। ও যখন সে বন্দুক চালাতে যাচ্ছে, বন্দুক চালানোর সঙ্গে সঙ্গে ওদিকে ওর কিন্তু যন্ত্র এখন তৈরি হয়ে গেছে, সেই যন্ত্র তিনি উঠে চলে গেল। গ্রামের লোকেরা ভাবলে বাহ, আমেরিকান সাহেবের জন্য কি সাংঘাতিক আমাদের একটি অদ্ভুত কাজ করলেন। আমেরিকা নিজে বুঝতে পারছে আমি কিছুই করি এই যে করুন না আপনি, এটা জানি, এটা এখন সম্ভব, আগে খুব অদ্ভুত কঠিন ছিল কতগুলো ব্যাপার, এখন জলের মতো সহজ হয়ে গেছে। দেখি আমি ওই আমার একটা ভয় যে একটু কতগুলো পরিবর্তন করতে হবে না, কতগুলো আইডিয়াও মেনে নিয়েছে, এই আমেরিকান ছবিটিতে কিছু আইডিয়া মেরে নিয়েছে। তা হোক, তাহলেও মানে আমার মনে হয় এটার মধ্যে যা আপনি যেভাবে বললেন যে কাহিনীটা যা অপূর্ব হবে, এবং তারপর আমি ওইটা দেখিয়েছি ওর চোখের মধ্যে দিয়ে, সেখানে আমাদের একটা বিয়ে হবে যে একটা অবজেক্ট, একটা পাতা কিংবা একটা পোকার দিকে দেখতে দেখতে সেই মাইক্রোস্কোপিক দৃষ্টি গিয়ে 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 সমস্ত স্ক্রিনে তার ইন্টারনাল সিস্টেম, তার ব্লাড, তার ধমনী, সমস্ত তার রক্ত সমস্ত দেখা যাচ্ছে। ফিল্মের দিক থেকেও কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। এবং এখানের মজাটা হচ্ছে যে এখানে আমার বিজ্ঞানটা, পার্থিব বিজ্ঞানটা যেটুকু দেখানো হবে সেটা ঠিকই থাকবে, কিন্তু ছেলেটার স্পেসশিপের ভেতরটা, তার মধ্যে কোনো যন্ত্রপাতি বা ওসব বোতাম টোতাম নেই, সমস্তটাই ভেইনস এন্ড আর্টারিজ এর মতো চেহারা, সেটাও যেন একটা লিভিং বিং, একটা লিভিং বিং, এবং তার কতগুলো জিনিসে ওইখানে ইয়ে করলে সেগুলো তবে জানতে হয়, সে সবসময় সেটার মধ্যে একটা প্রাণ রয়েছে, দপ 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 করে জ্বলছে, এবং বহুদিনের আগের ভাবা জিনিস এটা আমার, এবং এখনো করলে এখনো আবার রিভাইভ হবার চেষ্টা হচ্ছে, আমেরিকা থেকে এখনো চিঠি আসছে, কিন্তু আমার এমন একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল যে ওটা আর ফিরে যেতে মনটা চায় না আর কি, যদি আর আজকাল তো বহু আকছা আর স্পেস ফিকশন হচ্ছে, এবং সত্যি কথা বলতে কি টেকনিক্যালি অসাধারণ একটা পর্যায়ে পৌঁছে গেছে ওরা। আচ্ছা, আপনি ওদের স্টুডিও ফ্যাসিলিটি পাবেন না? পেতে পারেন নিশ্চয়ই। হ্যাঁ, এই ছবি করতে হলে এমনিও আমাকে কো-প্রোডাকশন ছাড়া সম্ভব না, আমাকে বাইরের টাকা নিতেই হবে, কেননা এটা খরচের ব্যাপার। ওই যে প্রাণীটি, তার চলাফেরা সে ভারী অদ্ভুত, সে এমনকি সে একটা গাছের পাতার উপরেও দাঁড়াতে পারে, তার এত ওজন কম, প্রায় একেবারে ওয়েটলেস বলা যেতে পারে, সেরকম অর্ধেক উড়ে অর্ধেক লাফিয়ে এরকম চলে। একদিন সে আমেরিকানটা কোত্থেকে একটু সাঁওতাল আছে কাছে, সাঁওতালের ওখানে গিয়ে একটু হাঁড়িয়া খেয়েছে, সাঁওতাল নাচ হচ্ছে, সে একটু মত্ত অবস্থায় ফিরছে একটা বাঁশ বনের মধ্যে দিয়ে, তার পেছন আসছে সেই ক্রিচারটি, তা ও হঠাৎ পেছন ফিরে দেখে কে রে বাবা, এখন ও ভেবেছে বুঝি দুর্ভিক্ষে, ও পকেট থেকে একটা আদুলি বের করে ছুঁড়ে দেয় ওর দিকে, এবং শেষে যখন এলিয়েন চলে যাচ্ছে তখন দেখি কপালে তার আদুলিটা লাগানো রয়েছে। যাক, সত্যজিৎ বাবু আজকে অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের, শঙ্করসেন বাবু আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই আলোচনাটা আমার ধারণা আমাদের শ্রোতাদের অত্যন্ত ভালো লাগবে।